আরপিও সংশোধন অধ্যাদেশ জারি, ভোট মনোনীত প্রার্থীকে ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। পুলিশ কোন প্রার্থীকে সুবিধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের ছাড় নয়। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই মন্তব্য মির্জা আব্বাসের। দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে থাকার অভিযোগ। এবং কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা, জানালেন জামায়াতের আমির। মতানৈক্য কাটাতে দলগুলোর সাথে আলোচনায় রাজি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এর ফলে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এছাড়া ফেরারি আসামি ভোটে অযোগ্য, মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল, এমন একগুচ্ছ নতুন বিধান যুক্ত করা হয়েছে। থাকছে না ভোটও। অনুচ্ছেদ 2 সংশোধন করে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রাখা হয়েছে। ভোট কেন্দ্রে প্রস্তুতের ক্ষেত্রে জেলা নির্বাচন অফিসারের হাতে রাখা হয়েছে। আগে এ ক্ষমতা ডিসির হাতে ছিল। কোনো আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি ঘোষিত হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। জামানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। সংশোধনীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচন, সীমান্তের কিছু বিষয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা অন্য কোনো হত্যাকাণ্ড হোক, সবাই আইনের আওতায় আসবে। অবৈধ অস্ত্র নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সে চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি আমরা। ক্রেডিবল এবং উৎসবমুখর। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসানো হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো, কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। অন্তর্বর্তী সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল এবং আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না অভিযোগ করে বিএনপির নেতা বলেন, একটা শ্রেণী জুটেছে দেশে নতুন, এরা দেশকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। বর্তমান সরকারের কার্যক্রম দেখলে বোঝা যায় দুটি দল যা বলে এই সরকার তাই করে। মির্জা আব্বাস আরও বলেন, যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ মহানগরের নেতৃবৃন্দ। একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না, এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য কাটাতে আলোচনায় বসতে রাজি তার দল। এ সময় নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও 15 দিন সময় বাড়ানোর দাবি জানান ডক্টর শফিকুর রহমান।
আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরপিও সংশোধনী নিয়ে অধ্যাদেশ জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এদিকে আগামী 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এতে দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিকে কমিটির প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় 4 নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোমবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল কবির বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মুমিন উদ্দিন মিন্টু। তারা সবাই আসলাম চৌধুরীর অনুসারী। আবু সাঈদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল আজ। তবে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 10 নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বেলা 11:30টার পরে দিন ধার্য করা হয় ট্রাইব্যুনাল 2-এ। এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন আদালত। টানা 3 ধার্য তারিখে সাক্ষী হাজির হলো না ট্রাইব্যুনালে। এ প্রসঙ্গে কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী যথাসময়ে উপস্থিত না করা প্রসিকিউশনের ব্যর্থতা। এদিকে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার মামলায় 5ম এবং 6ষ্ঠ সাক্ষীর জবানবন্দি দেন। এই সাক্ষী যখন গত 3টি ধার্য তারিখে উপস্থিত হয়নি, আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পারলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। উন্নয়নের টাকায় চলছে কমিশনের চক্র, এমনই অভিযোগ উঠেছে গাইবান্ধা এলজিইডি কার্যালয়কে ঘিরে। ঠিকাদারদের দাবি, কোনো কাজের বিল তুলতে গেলে দিতে হয় শতকরা 5 টাকা কমিশন, আর সেই টাকা না দিলে আটকে দেওয়া হয় বিল। আবার টাকা দিলেও কাজ না করেও বিল উত্তোলনের ঘটনাও ঘটেছে। সম্প্রতি এসব নানা অভিযোগের জেরে এলজিইডি অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষমা চাইতে বাধ্য হন নির্বাহী প্রকৌশলী নিজেই। সুমন মণ্ডলের প্রতিবেদন, জানাচ্ছেন শেখ ফাহিম। ঘুষের টাকা চাওয়াকে কেন্দ্র করে এভাবেই ঠিকাদারদের রোষানলে পড়েন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী। শেষ পর্যন্ত ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে ক্ষমা চান প্রকাশ্যে। চলতি বছরের 28 জুলাই IRIDF 3 প্রকল্পের আওতায় পলাশবাড়ী উপজেলা পবনাপুর ইউনিয়নের সামনে থেকে হরিণাবাড়ি বাজার পর্যন্ত রাস্তার কাজে আগাম বিল দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়। এই যে এলজিডিতে যে গণ্ডগোলটি 5% পিসি ও ঠিকাদারদের সাথে বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে যে হট্টগোলটা, এটা অত্যন্ত তার জন্য অসম্মানজনক। আমরা আসলে এটা জানতে চাই যে কোনো কাজ করার আগে তাকে 5% দিতে হয়। এটা কি আসলে সরকারি প্রথা না সরকারের কোনো রুলসের মধ্যে আছে? নির্বাহী প্রকৌশলী সাহেব উনি হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাচ্ছেন। আসলে এটা খুবই দুঃখজনক। সুশীল সমাজের অভিযোগ, উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করে চলেছেন এই নির্বাহী প্রকৌশলী সহ তার সহচররা। এলজিডির যে নির্বাহী প্রকৌশলী জনাব উজ্জ্বল চৌধুরী, ওনার সঙ্গে স্থানীয় যে ঠিকাদাররা আছে তার সঙ্গে একটা কনফারেন্স রুমে একটা বাকবিতণ্ডা দেখলাম, একটা ধস্তাধস্তির ঘটনা দেখলাম। সেখানে আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে
এক পর্যায়ে অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরীর ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস এই কর্মকর্তার। আবার নতুন চিফ ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত আজকে 3 দিন যাবত আমাদের পোস্ট খালি, বুঝতে পারছেন? বুঝছেন? আবার চিফ ইঞ্জিনিয়ার নাই। হ্যাঁ, আমরা অভিভাবক খেয়ে হ্যাঁ, এই সত্যি কথা যেটা, বুঝতে পারছেন? তো আর যিনি চিফ ইঞ্জিনিয়ার আসবেন, আসতে উনি ব্যবস্থা নেবেন। গাইবান্ধা এলজিইডিতে ঘুষের এই সংস্কৃতি বন্ধে প্রশাসনিক তদন্ত হবে কিনা তা এখনও দেখার বিষয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বৃষ্টি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সদরে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 260 মিলিমিটার। এছাড়া পুরো জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ 191 মিলিমিটার। এতে নষ্ট হয়েছে মাঠে থাকা আমন ধান, সরিষা এবং শীতকালীন শাকসবজি। কৃষকরা বলছেন আর এক সপ্তাহ পরেই কাটা শুরু হতো ধান, কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে তো আমাদের ফসল প্রচুর পরিমাণের নষ্ট হয়ে গেছে, সব তলিয়ে গেছে। এগুলো ক্ষতিপূরণের দেওয়ার মতন সম্মত নয়। বৃষ্টির কারণে ধান কিকে, শস্য কিকে, পেঁয়াজ, হলদি সব কিকে ডুবে গেছে। কিস্তি তুলে এগুলো কিকে চাষাবাদ করেছি, এখন ডুবে যেয়ে কিকে আমরা সব নিশ্চয় হয়ে গেছি। হাজার হাজার রসুন আপনার ক্ষতি হয়েছে, পানি যেরকম হয়েছে এই ফসল আসা নাই। শস্যের ফসল গালাও কি হারে বুনেছিল, সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সব আর কি তলিয়ে গেছে, আর কি প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলা কোনো পাওয়ার সম্ভাবনা নাই। জেনে ধান আপনার মটর, খেসারি, মুসরি এগুলা ব্যাপক জেনে ক্ষতিগ্রস্ত। এখন জেনে আমরা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে সরকার যেরকম যেটা ভালো মনে করবে সেভাবে আমরা প্রস্তাবনা দিব। যে এলাকায় যেটা আমাদের হয় সেটা আমরা প্রস্তাবনা দিব। সরকার যদি সেভাবে প্রণোদনা দেয় আমরা সেটা প্রসিদ্ধের ব্যবস্থা করব। দুর্নীতি, প্রতারণা, জোরপূর্বক সই আদায় এবং শারীরিক নির্যাতন করে চাকরিচ্যুতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। দুপুরে খুলনার খানজাহান আলী থানার সাংবাদিক ইউনিটে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জলিল শেখ জানান, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সাবেক সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জলিল শেখ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসমিন ফারুক সহ কিছু কর্মকর্তা তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। তাই তাদের বিচার এবং চাকরি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এর আয়োজনে ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎস উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করা হয়েছে। দুপুরে এসডিআই ফার্মার্স ট্রেনিং সেন্টার সুতিপাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কিশোরীদের 10টি সাইকেল, 5 শতাধিক গাছের চারা, 10 জনকে বৃত্তি প্রদান করা হয়। এসডিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর আহমেদ অনিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা SM হাসান সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শিশু সন্ত্রাসী, মাদক এবং অস্ত্র ব্যবসায়ী রবিনকে অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে উপজেলার চনপাড়া পূর্বাসন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি 2 নলা বন্দুক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া হেরোইন, গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় অভিযানে। ঢাকার ধামরাইয়ের দক্ষিণ দেপাশাই মাঝিপাড়া বংশী নদীর ওপর প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর নেই কোনো সংযোগ সড়ক। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে হচ্ছে মই বেয়ে। 2022 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেতুর 2 পাশে সংযোগ সড়ক এবং রেলিংয়ের কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে যায়। এ বিষয়ে ধামরা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মিনারুল ইসলাম জানান, দ্রুত সংযোগ সড়ক নির্মাণের প্রক্রিয়া চলছে।
আমরা এই ব্রিজে হাঁটা চলা করা মানে খুব কষ্ট হয়, ওইদিকে এই কারণে আমরা এটাই অসুস্থ আছি, মানে দ্রুত কাজটা জানি হয়। এই জায়গায় দিয়ে অনেক কোনো রোগী আসলে, কোনো অসুস্থ লোক থাকলে অ্যাম্বুলেন্স আসতে পারে না। আমাদের ব্রিজের কাজ চলমান, এই ব্রিজের যে কন্ট্রাক্টর সেও পলাই গেছে। এই ব্রিজের যে সংযোগ সড়কটা অতি তাড়াতাড়ি আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, জানি তাড়াতাড়ি এই কাজটা চলমান হোক। এই যে কন্ট্রাক্টর এখন 6 মাস ধরে নাই, রাস্তাটা খুব করতে হয়, চালু করতে হয়, তাই আমরা তাড়াতাড়ি আসতে পারি, খুব কষ্ট হয় আসতে। অতি শীঘ্রই সে কাজ শুরু না করে তাহলে আমরা কাজটি বাতিল করবো, আবার পুনরায় টেন্ডার করে কাজটি বাস্তবায়ন করবো। এসে নিউজে পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে, এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না। তারপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি ইরানের বিবেচনায় আছে। যদি তারা ইসরায়েলিদের সমর্থন দেয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের মানুষের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলেও জানান তিনি। US cooperation with Iran has no meaning. বনানীর যাত্রা বিরতিতে ক্যাসেট ব্যান্ডের একটি সঙ্গীত সন্ধ্যায় দর্শক মাতালেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী আবিদ অমি এবং তার দল। উৎসবমুখর পরিবেশে সঙ্গীত সন্ধ্যায় বিপুল তরুণ প্রজন্মের দর্শক উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এতে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী, আমেরিকান ক্লাবের সিইও মিস নাজনীন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাসেট ব্যান্ডটি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করেছে। তাদের নিজস্ব সঙ্গীতগুলো সকল শ্রেণীর দর্শক শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক রফিউদ্দিন ফয়সাল। এ সময় তিনি বলেন, দেশের চলমান সংকট নিরসনে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। আরপিও সংশোধন অধ্যাদেশ জারি, জোট মনোনীত প্রার্থীকে ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। পুলিশ কোনো প্রার্থীকে সুবিধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের ছাড় নয়। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই মন্তব্য মির্জা আব্বাসের, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে থাকার অভিযোগ। এবং কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা, জানালেন জামায়াতের আমির। মতানৈক্য কাটাতে দলগুলোর সাথে আলোচনায় রাজি। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।